আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা গত ক্লাসে লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম রাইট ফর্ম অফ ভার্বস এর কয়েকটা রুলস 1 থেকে 7 পর্যন্ত 7টা রুলস আমরা দেখেছিলাম। তো আজকে আমরা আবার কয়েকটা রুলস আমরা ভালো করে দেখব রাইট ফর্ম অফ ভার্বস এর। তোমরা খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের এই রুলস গুলো এবং রাইট ফর্ম অফ ভার্বস এর যে তোমাদের সমস্যাগুলো এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো আমরা দেখি যে আজকে আমরা যে রুলস গুলো পড়ব। দেখো 8 নাম্বার রুলসটা। 8 নাম্বার রুলসটা দেখো, যদি কোনো সেন্টেন্সে as soon as এরপরে কমা আর no sooner had ডট ডট এখানে মাঝখানে আরো কিছু ওয়ার্ড বসবে, তারপরে then scarcely had বা hardly had when, যদি এই ধরনের এগুলো থাকে ওয়ার্ডস বা ফ্রেজ গুলো থাকে, তাহলে সেই ক্ষেত্রে পরেরটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। as soon as দেখো আবার as soon as কমা no sooner had ডট ডট then scarcely had অথবা hardly had হলো when। হ্যাঁ, এগুলোর অর্থ হচ্ছে একদম যাওয়া মাত্রই বা যেতে না যেতে, খেতে না খেতে, আমরা বিভিন্ন ভার্ব অনুযায়ী আমরা এটা দেখতে পারি। এবং এর পরে অবশ্যই কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি, আমরা ক্লিয়ার হই। যেরকম প্রথম যে এক্সাম্পলটা আছে দেখো, as soon as we reach our college the bell ring। তাহলে দেখো এখানে as soon as আছে, as soon as we reach, তাহলে এখানে এই যে reach ভার্বটা আছে, এই ভার্বটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ফর্ম। তাহলে as soon as we, তাহলে reach হয়ে যাবে কি reached, reach হয়ে যাবে reached। as soon as we reached our college the bell, তাহলে পরেরটাও পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে রিং, এই রিং এর পাস্ট ইনডিফিনিট টেন্স, রিং এর পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে রাং, রিং র‍্যাং রাং, সরি পাস্ট ইনডিফিনিট হচ্ছে র‍্যাং। রাং হলো পাস্ট পার্টিসিপল ফর্ম, কিন্তু আমরা লিখব হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে আর এ এন জি র‍্যাং, দ্য বেল র‍্যাং। এরপরে দেখো ঠিক একই ভাবে আমরা যেরকম as soon as দিয়ে করেছি, ঠিক একই ভাবে আমরা কিন্তু no sooner had দিয়েও করতে পারি। no sooner had যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হয় দেখো, no sooner had we reached our college, তখন এই কমা এর জায়গায় অবশ্যই then হবে, then the bell rang, গেল no sooner had। এরপরে আমরা করতে পারি scarcely had বা hardly had দিয়ে একই সেন্টেন্স আমরা লিখতে পারি। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, scarcely had we reached our college when, কমার জায়গায় কিন্তু when বসবে, কারণ এখানে when আছে, when the bell rang। তাহলে এখানে যাই থাকুক, as soon as থাকুক, no sooner had থাকুক, scarcely had বা hardly had যাই থাকুক, সবগুলোর পরে শেষে লাস্টের সেন্টেন্সটা কিন্তু সাধারণত পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তার মানে ভার্বের পাস্ট ফর্ম হয়, এটা সব সময় খেয়াল রাখতে হবে। এরপরে আমরা 9 নাম্বার রুলসটা দেখো সবাই। 9 নাম্বার রুলসে যদি উদ্দেশ্য বোঝায়, উদ্দেশ্য যদি কোনো সেন্টেন্সে উদ্দেশ্য বোঝায় তাহলে টু প্লাস ভার্ব 1 মানে ইনফিনিটিভ হয়, টু প্লাস ভার্ব 1 তাহলে ইনফিনিটিভ হয়। আর যদি উদ্দেশ্য না বোঝায় তাহলে ভার্ব প্লাস আইএনজি, হ্যাঁ পার্টিসিপল হয়, ভার্ব প্লাস আইএনজি হয়। তাহলে উদ্দেশ্য বোঝালে টু প্লাস ভার্ব 1, আর উদ্দেশ্য না বোঝালে ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়, এটা মনে রাখতে হবে। এখন এই সেন্টেন্স পড়ে অর্থ বুঝে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা দিয়ে উদ্দেশ্য বোঝায়, কোনটা দিয়ে উদ্দেশ্য বোঝায় না। তাহলে দেখো এখানে I went to market buy something, তাহলে আমি বাজারে গিয়েছিলাম কিছু কেনার জন্য। তাহলে আমার বাজারে যাওয়ার পিছনে কিন্তু উদ্দেশ্য আছে, তো যেহেতু উদ্দেশ্য আছে সেহেতু এখানে যে বাই, তাহলে বাই এর আগে অবশ্যই একটা টু বসবে। তাহলে আনসারটা হবে কি, আনসারটা হবে হলো টু বাই। তাহলে এখানে কিন্তু আনসারটা হবে টু বাই, হ্যাঁ আনসারটা হবে কি টু বাই। আই ওয়েন্ট টু মার্কেট টু বাই সামথিং, আমি কোনো কিছু কেনার জন্য মার্কেটে গিয়েছিলাম। আবার আরেকটা সেন্টেন্স দেখো, আই স দা গার্ল, এখানে আছে ডান্স, আমি মেয়েটিকে নাচতে দেখেছিলাম। এখানে কিন্তু মেয়েটিকে দেখা আমার কোনো উদ্দেশ্য না, ঠিক আছে, এমনি হয়তোবা চোখ পড়ে গেছে, হঠাৎ দেখে ফেলছি, হ্যাঁ, এবং তাকে কি করতে দেখলাম, নাচতে দেখলাম।
তাহলে সেক্ষেত্রে যেহেতু এখানে উদ্দেশ্য না, সেক্ষেত্রে এখানে এই যে ভার্ব ডান্স এটা হয়ে যাবে ডান্সিং, এটা আইএনজি হয়ে যাবে, ঠিক আছে। আর আইএনজি যোগ করার সময় খেয়াল করবে সাধারণত শেষে ই থাকলে অনেক ক্ষেত্রে ইটা উঠে গিয়ে আইএনজি যোগ হয়। তাহলে আই স দা গার্ল ডান্সিং, তাহলে এখানে উদ্দেশ্য বোঝায় নাই, আর এই সেন্টেন্সে উদ্দেশ্য বোঝানো হয়েছে। তাহলে উদ্দেশ্য বোঝালে টু প্লাস ভার্ব অন, আর উদ্দেশ্য না বোঝালে ভার্বের সাথে আইএনজি, এটা মনে রাখতে হবে। ওকে, পরের যে রুলসটা আমাদের 10 নাম্বার রুলসটা, এটা হচ্ছে কন্ডিশনাল দিয়ে। আমরা জানি কন্ডিশনাল হচ্ছে চার ধরনের, একটা হলো জিরো কন্ডিশনাল আছে, জিরো কন্ডিশনাল, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই চার ধরনের কন্ডিশন। সাধারণত তোমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড এটাই বেশি আসে, জিরো কন্ডিশনাল বেশি আসে না। এই কারণে আমি তিনটা কন্ডিশনাল দেখাচ্ছি, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল। এখন কন্ডিশনালটা কি? কন্ডিশনাল হচ্ছে মূলত শর্ত সাপেক্ষে, একটা ঘটনা ঘটলে আরেকটা ঘটবে, একটা কাজ হলে সে উপলক্ষে বা ওইটার জন্য আরেকটা কাজ হবে, এটাই হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে যে ফার্স্ট আমরা স্ট্রাকচারটা দেখি, ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্ডিশনালে ইফ এর পরে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, এরপরে কমা হবে। ইফ প্রথমে যদি থাকে তাহলে এখানে কিন্তু অবশ্যই মাঝখানে কমা হবে, দুইটা ক্লোজের মাঝখানে কমা হবে। তাহলে ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে পরেরটা হবে হলো ফিউচার ইনডিফিনিট। ওকে, সেকেন্ড কন্ডিশনাল ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট, হ্যাঁ কমা বসবে, এরপরে পাস্ট কন্ডিশনাল, এটা হবে পাস্ট কন্ডিশনাল। এখন পাস্ট কন্ডিশনালটা কি তোমরা কোশ্চেন করতে পারো, হোয়াট ইজ পাস্ট কন্ডিশনাল। এখন পাস্ট কন্ডিশনালটা হচ্ছে সাবজেক্টের পরে উড অথবা কুড অথবা মাইট, এর পরে যদি ভার্ব অন মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, ভার্বের বেস ফর্ম হয়, তাহলে সেটা হচ্ছে পাস্ট কন্ডিশনাল। ঠিক আছে, এটা ক্লিয়ার রাখতে হবে যে পাস্ট কন্ডিশনালটা কি। এখন এখানে সাবজেক্ট উড কুড মাইট প্লাস ভার্ব অন, এটা তুমি টেন্স অনুযায়ী একটা ভার্ব দিবে, মানে সেন্টেন্সের সাথে সঙ্গতি রেখে তুমি ভার্বটা বসাবে। তারপরে থার্ড কন্ডিশনাল যে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট। এই থার্ড কন্ডিশনালটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে, তোমাদের ইউনিভার্সিটি টেস্ট, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে বা অন্যান্য বিভিন্ন টেস্টে এটা আসতে পারে, এজন্য এটা ইম্পর্টেন্ট। ইফ এর পরে যদি পাস্ট পারফেক্ট থাকে, এরপরে কমা পারফেক্ট কন্ডিশনাল হয়, ইফ এর পরে পাস্ট পারফেক্ট, এটা হবে পারফেক্ট কন্ডিশনাল। এখন দেখো পারফেক্ট কন্ডিশনালটা কি? পারফেক্ট কন্ডিশনাল হচ্ছে সাবজেক্টের পরে উড কুড অথবা মাইট, যে কোনো একটা, উড কুড অথবা মাইট প্লাস হ্যাভ, হ্যাভ বসবে, এরপরে v3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, থার্ড ফর্ম। ঠিক আছে, এটা হলো থার্ড কন্ডিশনাল। তাহলে কন্ডিশনাল রুলস গুলো তোমাকে ক্লিয়ার করতে হবে। এটা কিন্তু রাইট ফর্ম ভার্বসে আছে শুধুমাত্র তা না, এটা তুমি কমপ্লিটিং সেন্টেন্সে পাবে, অন্যান্য গ্রামার আইটেমে এটা পাবে, সেজন্য এটা এই রুলস গুলো তোমাদের মনে রাখতে হবে। এর আরেকটা, এই যে থার্ড কন্ডিশনাল আরেকটা রূপ আছে, সেটা হচ্ছে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস v3। যদি এরকম থাকে, এই থার্ড কন্ডিশনাল রূপটা এরকমও থাকতে পারে, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস v3, তাহলে এর পরে অবশ্যই এই পারফেক্ট কন্ডিশনাল হয় ওই আগের মতো স্ট্রাকচার, এটা খেয়াল রাখতে হবে। আমরা একটা एग्जांपल দেখি, যেরকম ইফ ইউ কাম, দেখো ইফ এর পরে ইফ ইউ কাম, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট, ইফ এর পরে যেটা আছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট, ইফ ইউ কাম, তাহলে এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, ইফ এর পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে পরেরটা হবে কি? ফিউচার ইনডিফিনিট। তাহলে আই গো, এটা ফিউচার ইনডিফিনিট কি হবে? আই শ্যাল গো। তাহলে এটার आंसरটা কি হবে? এই যে গো এর জায়গায় এটা आंसरটা হবে শ্যাল গো, মনে রাখতে হবে আই শ্যাল গো। ইফ ইউ কাম আই শ্যাল গো, অথবা আই উইল গো, একটু জোর দিয়ে বুঝালে সেক্ষেত্রে আই উইল গো লেখা যায়। আর পরের আরেকটা দেখো, সেকেন্ড কন্ডিশনাল একটা एग्जांपल, ইফ ইউ কেম, এখানে ইউ কেম কিন্তু পাস্ট ইনডিফিনিট, তাহলে এটা যদি পাস্ট ইনডিফিনিট, ইফ এর পরে যদি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে পরেরটা অবশ্যই কি হবে? পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনালটা কি? সাবজেক্টের পরে would could অথবা might প্লাস ভার্ব অন বসে, তাহলে ইফ ইউ কেম আই, এখানে আছে গো, তাহলে এটা কি হবে? আই উড গো, এখানে হবে উড গো। ওকে, আই উড গো, এটার आंसरটা হবে ইফ ইউ কেম আই উড গো। তাহলে আই সাবজেক্টের পরে একটা উড আর ভার্বের প্রেজেন্ট ফর্ম গো, ক্লিয়ার।
এটা হলো সেকেন্ড কন্ডিশনাল গেল। এরপরে আমরা থার্ড কন্ডিশনাল দেখি, ইফ ইউ হ্যাড কাম। দেখো ইফ ইউ হ্যাড কাম, এটা কিন্তু ইফ এর পরে পাস্ট পারফেক্ট, ইফ এর পরে পাস্ট পারফেক্ট। তাহলে ইফ এর পরে যদি এখানে পাস্ট পারফেক্ট হয় তাহলে পরেরটা কি পারফেক্ট কন্ডিশনাল হবে। তাহলে পারফেক্ট কন্ডিশনাল স্ট্রাকচারটা কি, সাবজেক্টের পরে would could might have প্লাস v3। তাহলে I go there, এখানে আছে go, শুধু go আছে, তাহলে এটার आंसरটা কি হবে, I would have gone। ওকে, I would have gone, তাহলে এখানে आंसरটা হবে would have gone। দেখো if you had come, I এখানে go আছে, এটা হয়ে যাবে would have gone। এটা হলো থার্ড কন্ডিশনাল মানে পারফেক্ট কন্ডিশনাল। ওকে, এরপরে আমরা আরেকটা রুলস দেখব, সেটা হচ্ছে 11 নম্বর রুলসটা। এটা হলো while। হ্যাঁ, while মানে যখন, হ্যাঁ, সময় ইন্ডিকেট করছে, টাইম। তাহলে while এর পরে যখন ভার্ব থাকবে, while এর পরে যখন ভার্ব থাকবে তখন ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ হবে। while এর পরে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, কিন্তু এই while এর পরে যদি সাবজেক্ট থাকে, সাবজেক্ট, তাহলে সেক্ষেত্রে কন্টিনিউয়াস টেন্স হবে। কন্টিনিউয়াস টেন্স বলতে যে কোনো কন্টিনিউয়াস, সেটা নির্ভর করবে এটার উপরে, এটা কোন টেন্সে আছে। প্রেজেন্ট হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট হলে পাস্ট কন্টিনিউয়াস। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় পাস্ট কন্টিনিউয়াসই বেশি বসে, পাস্ট টেন্সে থাকে। ওকে, একটা एग्जांपल দেখি, while walk in the forest I saw a tiger। তাহলে এখানে I saw a tiger, এটা কিন্তু পাস্ট টেন্স আছে, I saw a tiger। তাহলে এখানে ভার্ব আছে walk, while এর পরে ভার্ব আছে walk, তাহলে এটার आंसरটা কি হবে, walking। आंसरটা হবে walking, কারণ while এর পরে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি, আমরা রুলসে আছে while এর পরে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি, এজন্য হয়ে যাবে walking। আর while এর পরে সাবজেক্ট I হচ্ছে সাবজেক্ট, while I walk in the forest I saw a tiger। তাহলে while এর পরে যেহেতু সাবজেক্ট আছে তাহলে এটা কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। while I কোন কন্টিনিউয়াস হবে, এই যে I saw a tiger, এটা আছে পাস্ট ইনডিফিনিট, তাহলে পাস্ট ইনডিফিনিট থাকলে এটা হবে কি পাস্ট কন্ডিশন, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে while I walk হয়ে যাবে I was walking। ঠিক আছে, তাহলে এইভাবে টেন্স গুলো চেঞ্জ করব, এইগুলো চেঞ্জ হয়ে যাবে, ভার্ব গুলো চেঞ্জ হয়ে যাবে। while এর পরে সাবজেক্ট থাকলে অবশ্যই সেটা কন্টিনিউয়াস হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এরপরে দেখো 12 নম্বর রুলসটা দেখো, পজিটিভ ভার্ব। হ্যাঁ, পজিটিভ ভার্ব যেমন হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, এগুলো হচ্ছে পজিটিভ ভার্ব। এখন আসো পজিটিভ ভার্ব কি। পজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের কাজটা ওই সাবজেক্ট কর্তৃক না হয়ে, ওই সাবজেক্ট নিজে না করে অন্য কারো দ্বারা ওই কাজটা করায়, এটাই হচ্ছে পজিটিভ ভার্ব। ঠিক আছে, যেই কাজটা সাবজেক্ট অন্য কারো দ্বারা করিয়ে থাকে ওই ভার্বটাই হচ্ছে পজিটিভ ভার্ব। তাহলে পজিটিভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট এগুলো যদি থাকে তাহলে এর পরে অবশ্যই v3 হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। যেমন I got my food, আমি আমার খাবার পেয়েছিলাম, কুক রান্না করা পেয়েছিলাম। তাহলে আমি আমার খাবার রান্না করে পেয়েছিলাম, যে I got আমি পেয়েছিলাম, তার মানে এই যে রান্না করার কাজটা এটা কিন্তু আমি করি নাই, অন্য কেউ করেছে, সেটা আমি পেয়েছি। এটাই হচ্ছে পজিটিভ ভার্ব। এবং পজিটিভ ভার্ব থাকলে এই ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। I got my food, তাহলে কুক হয়ে যাবে কি কুকড। ওকে, এরপরে 13 নম্বর রুলসটা দেখো, যখন টু বি ভার্ব কি am is আর was were, am is আর was were, এই টু বি ভার্ব গুলো যখন কোনো অ্যাকটিভ সেন্টেন্সে থাকে, অ্যাকটিভ হলে, হ্যাঁ, ভয়েস সেন্সে যে অ্যাকটিভ এবং প্যাসিভ আছে, যখন এটা অ্যাকটিভ হবে তখন ভার্বের সাথে আইএনজি হবে, আর যখন এটা প্যাসিভ হবে তখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, মনে রাখতে হবে। যেমন he is do the work। এখন দেখো এখানে he সাবজেক্ট, এখানে সাবজেক্ট নিজে কাজটা করে, তার মানে এটা অ্যাকটিভ, সাবজেক্ট নিজে কাজটা করলে অ্যাকটিভ, আর কাজটা তার উপরে এসে পড়লে সেটা হলো প্যাসিভ। তাহলে যেহেতু এটা অ্যাকটিভ, হি ইজ ডু দা ওয়ার্ক, তখন যেহেতু এখানে ইজ অক্সিলারি ভার্ব আছে তাহলে এই ভার্বটার সাথে আইএনজি হয়ে যাবে, তাহলে ডু হয়ে যাবে কি ডুইং। আবার দ্য ওয়ার্ক ইজ ডু বাই মি, এখানে কাজটা, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক কাজ, এই কাজটা আমার দ্বারা করা হয়েছে, তার মানে এটা কিন্তু প্যাসিভ।
তাহলে প্যাসিভ হলে এই ডু ভার্বটা হয়ে যাবে ডান, ডু হয়ে যাবে ডান, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। এরপরে 14 নম্বর রুলসটা দেখো, কোন সেন্টেন্সে যদি as well as with, together with, along with, in addition to, তারপরে accompanied by এগুলো যদি থাকে তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। তাহলে ভার্ব বসে কোন সাবজেক্ট অনুযায়ী? প্রথম সাবজেক্ট অনুযায়ী। দেখো एग्जांपल ही as well as, তাহলে এখানে as well as আছে সাবজেক্ট দুইটা, একটা সাবজেক্ট এবং his brothers একটা সাবজেক্ট। যেহেতু as well আছে তাহলে কোন সাবজেক্ট অনুযায়ী হবে? প্রথম সাবজেক্ট। এজন্য তোমরা এগুলো মুখস্থ করে রাখবে, as well as, with, together with, along with, in addition to, accompanied by, এটা মুখস্থ রাখতে হবে। মুখস্থ রাখা ছাড়া কোনো এর বিকল্প কোনো পদ্ধতি নেই। তো এগুলো থাকলে অবশ্যই প্রথম সাবজেক্ট হি অনুযায়ী ভার্ব বসবে। তাহলে এখানে বি ভার্ব আছে, তাহলে কি হবে? ইজ, কি হবে? ইজ অথবা ওয়াজ হতে পারে। হ্যাঁ, তাহলে হি as well as his brothers is present অথবা was present, প্রেজেন্ট টেন্সে লিখতে পারো, পাস্ট টেন্সেও লিখতে পারো। এরপরে 15 নাম্বার রুলসটা দেখো, তাহলে এই অনুযায়ী as well as হতে পারে, with হতে পারে, এখানে together with এক জায়গায় সবই বসতে পারে, কিন্তু খেয়াল রাখতে হবে প্রথম সাবজেক্ট অনুযায়ী। এরপরে 15 নাম্বার রুলসটা দেখো, either or, neither nor, not only but also থাকলে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী, এটা হলো দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। যেমন either he, এখানে একটা he সাবজেক্ট, or his friends, এখানে আরেকটা সাবজেক্ট, দুইটা সাবজেক্ট। either or আছে, দুইটা সাবজেক্ট আছে, সেক্ষেত্রে কোন সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসবে? সেক্ষেত্রে ভার্বটা বসবে অবশ্যই এই সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী। তাই his friends এটা কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। তাহলে প্লুরালে এই বি ভার্বের ক্ষেত্রে কি বসবে? আর রেসপন্সিবল ফর দিস। আর এর জায়গায় তোমরা ওয়্যারও লিখতে পারো, পাস্ট টেন্সে লিখলে সেক্ষেত্রে লিখবা কি? ওয়্যার। এইভাবে রাইট ফর্ম ভার্বস গুলো খুব ভালো করে আয়ত্ত করতে হবে। আমি যেগুলো রুলস গুলো বললাম আগের ভিডিও এবং এই ভিডিও, ঠিক আছে, এগুলো খুব ভালো করে তোমরা ইনশাআল্লাহ রিভিশন করবে। আর সব সময় আমার চ্যানেলটা, আমার এই গ্রামার আইটেম গুলো পেতে হলে তোমাকে অবশ্যই আমার চ্যানেলটা এমডি মিরাজ হোসাইন, মোহাম্মদ মিরাজ হোসাইন, এটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বেল বাটনে ক্লিক করবে, তাহলে তুমি এটা অটোমেটিক্যালি তোমার মেসেজ সিস্টেমে তোমার চলে যাবে, তুমি এটা পাবে সব সময়। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।